আচ্ছা, এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে 3টি স্টকের পরিচয় করে দেওয়া হবে, যে স্টকগুলো আর কি, যে কোম্পানিগুলো একেবারে ছোট অবস্থায় রয়েছে কিন্তু তাদের বিজনেসে গতি রয়েছে। আর যেটা বিশেষ গুণাবলী রয়েছে এই কোম্পানিগুলোর মধ্যে, সেগুলো হচ্ছে এগুলো একেবারে ঋণমুক্ত কোম্পানি। মানে ছোট কোম্পানিগুলোতে কিন্তু অনেক ঋণ দেখা যায়, মানে তারা বিজনেস এক্সপানশনের জন্য বা প্রাথমিক দিকে মানে তাদের কিন্তু ঋণ থাকে, কিন্তু এই কোম্পানিগুলোতে কিন্তু একেবারেই ঋণ নেই, না লং টার্মে, না শর্ট টার্মে, না লিজ লায়াবিলিটি। আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে কোম্পানিগুলোর যে হোল্ডিংটা রয়েছে প্রমোটারদের হাতে, সেগুলো কিন্তু একেবারে প্লেজে নেই বা বন্ধক রাখা নেই আর কি। তো এক্ষেত্রে এ ধরনের ছোটো কোম্পানিগুলো, যেগুলো প্রফিটেবল কোম্পানি, আপনি দেখবেন মার্কেটে কতগুলো ছোটো কোম্পানি ঠিক আছে, প্রফিটেবল কোম্পানি, প্রফিটে গ্রোথ হচ্ছে, কিন্তু তাদের প্রচুর ঋণ রয়েছে। তো সেক্ষেত্রে হয় কি, তাদের প্রফিটের ম্যাক্সিমাম একটা অংশ কিন্তু তাদের সেই ঋণ মেটাতে বা ঋণের সুদ দিতেই কিন্তু চলে যায়। তো সেখানে কিন্তু এই কোম্পানিগুলো গ্রোথটা কিন্তু আটকে যায়, স্লো হয়ে যায়। তো যে ছোট কোম্পানিগুলোর মধ্যে বিজনেসে গতি রয়েছে, সঙ্গে এরকম ঋণমুক্ত কোম্পানি, সেগুলোতে কিন্তু তারা যেটা প্রফিট করছে সেগুলো তারা বিজনেস এক্সপানশনের জন্য বা ব্যালেন্স শিট স্ট্রং করার জন্য কিন্তু তারা ব্যবহার করে। সেক্ষেত্রে সে ধরনের কোম্পানিতে কিন্তু গ্রোথটা কিন্তু খুব দ্রুত এবং খুব বড় হয়। তো সেজন্য আর কি এই 3টি কোম্পানি কিন্তু সে ধরনেরই কোম্পানি। এই 3টি কোম্পানির পরিচয় দেখলেই আপনারা বুঝতে পারবেন এদের যে ফান্ডামেন্টাল, ফিনান্সিয়াল, এদের বিজনেস সব কিছু নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে। এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য হোল্ড করা যায় কি না। তো অবশ্যই মাথায় রাখবেন, এগুলো ছোটো ধরনের কোম্পানি, অবশ্যই প্রচণ্ড রিস্কি হবে। তো সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, চলে আসি কোম্পানিগুলোর পরিচয়। তো প্রথম যেটা কোম্পানি রয়েছে, কনসলিডেটেড ফিনভেস্ট অ্যান্ড হোল্ডিং লিমিটেড। তো এটা এনভিএসপি সেক্টরে কিন্তু কাজ করে, এরা লোন প্রোভাইডের কাজ করে, কিন্তু ম্যাক্সিমাম এদের যেটা রেভিনিউ আসে ইনভেস্টমেন্ট থেকেই আসে। এরা কিন্তু ইকুইটি মার্কেটেও ইনভেস্ট করে। তো এই কোম্পানি 1986 সাল থেকে ব্যবসা করছে। এদের যদি রেভিনিউ ব্রেকআপ দেখেন, 12% মতো আসে হচ্ছে ইন্টারেস্ট ইনকাম থেকে, 3% আসে ডিভিডেন্ড ইনকাম থেকে, এবং 86% আসে কিন্তু ইনভেস্টমেন্ট, যে ভ্যালু ইনভেস্টমেন্ট থেকেই কিন্তু এদের আসে। তো এই কোম্পানিটির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, তার আগে দেখে নিন এই কোম্পানি কেমন পারফরমেন্স, মানে রিটার্ন দিচ্ছে। দেখুন গত 6 মাসে 41%-এর মতো একটা মোটামুটি রিটার্ন দিয়েছে, গত 1 বছরে 122%-এর মতো একটা সুন্দর রিটার্ন দিয়েছে, 5 বছরে দেখলে মোটামুটি 428%-এর মতো কিন্তু একটা সুন্দর রিটার্ন দিয়েছে। আর এখন এটা অল টাইম হাই থেকে বলতে গেলে প্রায় 30%-এর কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে, বর্তমানে 240 টাকায় চলছে। তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন, 771 কোটির মার্কেট ক্যাপিটাল, খুব কম ভ্যালুয়েশনে রয়েছে, 2.32 মাত্র এর পি রয়েছে, রিটার্ন অন ইকুইটি 50%-এর উপর রয়েছে, বুক ভ্যালু 243 রয়েছে এবং বর্তমানে 238 টাকায় চলছে। এটা কিন্তু একটা পজিটিভ দিক যে বুক ভ্যালুর চেয়েও যে শেয়ার দরটা কিন্তু নিচে রয়েছে। এটার যে ফেস ভ্যালু 10ই রয়েছে, আপাতত ডিভিডেন্ড দিচ্ছে না। আচ্ছা, এখন যদি এর যদি যে মূল বিষয়, তাদের বিজনেসে গতি রয়েছে কিনা, গ্রোথ রয়েছে কিনা, সেটা দেখে নিন। তো 2018 থেকে যদি দেখেন, দেখুন সেলস হতো মাত্র 5 কোটি, তারপরে সেটা 8 কোটি হলো, তারপরে 9 কোটি হলো, 2020-তে 11 কোটি হলো, 12 কোটি হলো, এবারে এখন দেখুন মানে ইদানিং কিন্তু প্রচণ্ড গ্রোথ এসেছে। 2022 থেকে 23-এ 12 কোটি থেকে একেবারে 417 কোটি, তারপরে দেখুন 445 কোটি এখন অবধি, যেটা ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে আরও কিন্তু যুক্ত হবে। তো ইদানিং কিন্তু খুব মানে বড় একটা কিন্তু গতি এসেছে। আচ্ছা, এই কোম্পানির যদি এখন প্রফিটেবিলিটি দেখেন, দেখুন মোটামুটি 2020-21 পর্যন্ত কোনো কিন্তু কনসিস্টেন্সি ছিল না। আপনি যদি দেখেন নেগেটিভেও ছিল। 2018 থেকে যদি দেখেন তখন 9 কোটি নেগেটিভ ছিল, তারপরে 2019-এ 7 কোটি নেগেটিভ, তারপরে প্রফিটেবল হলো 2020-তে 6 কোটি, তারপরে 9 কোটি, তারপরে 2022-এ আবার কমে গেছে 1 কোটি, তারপরে ইদানিং কিন্তু প্রচণ্ড গতি এসেছে 313 কোটি, আর এখন পর্যন্ত 334 কোটি, যেটা আরও যুক্ত হবে, ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে। তো ইদানিং যে ধরনের গতি এসেছে, সে ধরনের গতি যদি ধরে রাখতে পারে, অবশ্যই এর যে পরবর্তী কোয়ার্টারগুলির যে ফিনান্সিয়াল রেজাল্ট, সেগুলোর উপর কিন্তু খুব গুরুত্ব সহকারে নজর রাখতে হবে যে এরা যে ধরনের গতিটা দেখাচ্ছে সেটা অব্যাহত রয়েছে কি না। তো এরপরে যদি এদের ব্যালেন্স শিটটা দেখেন, দেখুন একেবারে প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট, কারণ এদের একেবারে ঋণ নেই। আর তাদের যে রিজার্ভ দিন দিন কতটা শক্তিশালী হচ্ছে, দেখুন 2018-তে 352 কোটি ছিল, 319 কোটি হলো, তারপরে 300 চলছিল, তারপরে দেখুন 2022-এ 470 কোটি, তারপরে 711 কোটি হলো 2023-এ, আর এখন পর্যন্ত 754 কোটি। আর ঋণ না লং টার্মে, না শর্ট টার্মে, না লিজ লাইবিলিটি, কিচ্ছুতেই কোনো ঋণ নেই। তো ভীষণ স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে।
তো এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি দেখেন, ম্যাক্সিমাম হোল্ডিং কিন্তু প্রোমোটারদের হাতে রয়েছে। আর ইদানিং প্রোমোটাররা কিন্তু তাদের যে হোল্ডিং বাড়িয়েছে, দেখুন 74.41% ছিল, সেটা 74.89% হয়েছে। আর এফআইরা ইদানিং কিন্তু নজর দিয়েছে, দেখুন 2.53%-এর মতো কিন্তু এফআইরা হোল্ডিং রেখেছে, যেটা কিন্তু 2022 পর্যন্ত ছিলই না। 2023 একটু বেশি ছিল, একটু প্রফিট বুকিং হয়েছে। আর ডিএইরাও কিন্তু নজর দিয়েছে 0.02%-এর মতো, আর পাবলিক রয়েছে 22.56%-এর মতো। তো যথেষ্ট একটা ছোট কোম্পানি হিসাবে কিন্তু এফআইডিএইরাও কিন্তু নজর দিচ্ছে, প্রোমোটাররা ম্যাক্সিমাম পরিমাণে রয়েছে। আচ্ছা, এরপরে যেটা স্টক নিয়ে কথা হবে সেটা হচ্ছে জ্যোতি রেজিন অ্যান্ড অ্যাডহেসিভ লিমিটেড, যেটা কিন্তু খুব ভালো পারফরমেন্স দিচ্ছে। মার্কেট যদিও মাত্র 1,500 কোটির আশেপাশে, কিন্তু এদের বিজনেস যদি দেখেন রিটেল সেগমেন্টে এবং উড যে অ্যাডহেসিভ আর কি, কাঠের যে আঠার ক্ষেত্রে তারা কিন্তু সেকেন্ড লার্জেস্ট ইন ইন্ডিয়া। তো আপাতত কিন্তু তারা ডোমেস্টিক লেভেলেই রয়েছে। আপনি এদের যদি মার্কেট শেয়ার দেখেন আর কি, 30 থেকে 35% গুজরাট থেকে, 30% রাজস্থান থেকে এবং 20% মহারাষ্ট্র থেকে কিন্তু আসে। এরা 2006 সাল থেকে ব্যবসা করছে। এটা তাদের যে প্রোডাক্টের জন্য যে র ম্যাটেরিয়ালগুলো বিভিন্ন দেশ থেকে কালেক্ট করে, সেগুলো তারা অ্যাকুমুলেট করে, তারপরে সেগুলো কিন্তু ডিস্ট্রিবিউটরের মাধ্যমে মার্কেটে বিক্রি করে। আর এদের যে পোর্টফোলিও আর কি, অ্যাডহেসিভের ক্ষেত্রেও কিন্তু ডাইভার্সিফাইড প্রোডাক্ট রয়েছে। আপনি উদাহরণস্বরূপ যে ওয়াটারপ্রুফ, তারপরে ফাস্ট ডাইং, ওয়াইডার কভারেজ, তারপরে ফাঙ্গাল রেজিস্ট্যান্স, এরকম বিভিন্ন ধরনের কিন্তু তাদের ডাইভার্সিফাইড প্রোডাক্ট রয়েছে অ্যাডহেসিভের মধ্যে। তো এই কোম্পানির যে মেইন যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি সেটা কিন্তু আহমেদাবাদে রয়েছে। তো এই কোম্পানির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক যদি দেখেন, আপাতত 14টি স্টেটের মধ্যে আপাতত তারা কিন্তু বিজনেস করছে 35টি ব্রাঞ্চের মাধ্যমে এবং 50টি ডিস্ট্রিবিউটারের মাধ্যমে। ইদানিং কিন্তু এই সামান্য হেরফের হতে পারে এই হিসাবগুলো। আর মোটামুটি 10,000-এর ওপর রিটেইলার তাদের রয়েছে এবং 3 লাখ কার্পেন্টার অ্যাক্রস ইন্ডিয়া কিন্তু তাদের সঙ্গে যুক্ত রয়েছে। তো এই কোম্পানি আপাতত আমাদের দেশের মধ্যেই ব্যবসা করছে আর কি, ডোমেস্টিক লেভেলেই রয়েছে। তো যাই হোক, বুঝতে পারলেন, মানে ছোট কোম্পানি হিসেবে কিন্তু তারা তাদের যে ব্যবসা কিন্তু বিজনেস নেটওয়ার্কটা কিন্তু দিন দিন বড় করার চেষ্টা করছে। তো এই কোম্পানির যদি আপনি এখন পারফরমেন্স দেখেন রিটার্নের, দেখুন গত 1 বছরে নেগেটিভে রয়েছে, গত 6 মাসের হিসাবেও নেগেটিভে রয়েছে, কিন্তু গত 5 বছর হিসাবে দেখুন 2460%-এর একটা বিশাল মাল্টিপ্যাকার রিটার্ন দিয়েছে। আর একটা কিন্তু এই রিটার্ন দেওয়ার পর একটা মানে কারেকশনের মধ্যেই রয়েছে। বর্তমানে আপনি যদি দেখেন 20%-এর আশেপাশে কারেকশন রয়েছে। তো এটুকু কারেকশন কিন্তু কোনো ব্যাপার না, আরও যদি কারেকশন হচ্ছে সেটা কিন্তু এন্ট্রির ক্ষেত্রে বেশি বড় সুযোগ হতে পারে। কারণ যে কোম্পানি 26 গুণ টাকা করে দিয়েছে 5 বছরে, সেটা এই 20-30% কারেকশনে কিন্তু কোনো কারেকশনই না। আর এ ধরনের কোম্পানিতে কিন্তু সেরকমই, এগুলো 40-50% কারেকশন কিন্তু হেলদি কারেকশন বলা যায়। যেমন বড় বড় স্টকগুলো রয়েছে সেগুলো 20-30% কারেকশন মানেই কিন্তু বড় কারেকশন। এগুলোর ক্ষেত্রে 40-50-60% কারেকশন কোনো ব্যাপারই না। তো সেই কারেকশন বলতে কি, এদের বিজনেসে যদি গতি থাকে সে কারেকশন তো আসবেই এবং সেগুলো সুযোগ হয় আর কি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, সেজন্য এই কারেকশনের কথাটা বলা হচ্ছে। তো যাই হোক, বর্তমানে 1369 টাকা চলছে। এখন দেখুন এদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে, তার আগে দেখে নিন এর যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো। 1618 কোটির এর মার্কেট ক্যাপিটাল, বুঝতে পারছেন কত ছোটো কোম্পানি। পি রয়েছে 25, রিটার্ন অন ইকুইটি 55%-এর উপর রয়েছে, বুক ভ্যালু 109 রয়েছে, বর্তমানে 1348 টাকা চলছে, ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.47%, 47 হিসাবে, হ্যাঁ 47% হিসাবে। এখন যদি এদের বিজনেসটা দেখুন 2018-তে এদের সেলস ছিল 54 কোটি, তারপরে সেটা 69 কোটি হলো, তারপরে 74 কোটি হলো, তারপরে 100 কোটি, তারপরে 182, তারপরে 261, 251 এখন পর্যন্ত, যেটা কিন্তু আরও যুক্ত হবে, ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে। প্রফিটেবিলিটি দেখুন 2 কোটি ছিল 2019-এ, সেটা 20-তে 8 কোটি হলো, তারপরে 12 কোটি হলো, তারপরে 20 কোটি হলো, 46 কোটি, এবার 65 কোটি। মানে কী হারে প্রফিটেবিলিটি তারা বাড়াচ্ছে এবং সেটাই কিন্তু তাদের শেয়ার দরে কিন্তু প্রতিফলিত হয়েছে, যাদের বিজনেসে গ্রোথ রয়েছে এবং খুব দ্রুত গ্রোথটা কিন্তু হচ্ছে। তো এদের ব্যালেন্স শিট দেখুন, একেবারেই ঋণমুক্ত কোম্পানি। আর কি তাদের রিজার্ভ যে শক্তিশালী হচ্ছে দেখুন, 2018-তে 2 কোটি, তারপরে 4 কোটি হলো, তারপরে 24, 40, 59, 94, এখন 119 কোটি। মানে কি দ্রুত হারে গ্রো করছে। ঋণমুক্ত কোম্পানি হলে কিন্তু এটাই সুবিধা, তাদের রিজার্ভ কিন্তু দ্রুত শক্তিশালী হয় এবং তারা বিজনেস এক্সপানশনের দিকেও কিন্তু মনোযোগ দিতে পারে, যেটা বলা হলো আর কি। আর এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন, 50%, 50.83%-এর মতো প্রোমোটার রয়েছে, এফআই রয়েছে
50% মতো, আর বাকিটা পাবলিক রয়েছে 48.68%। এখনও কিন্তু তেমন কিন্তু এফআইডি এটা কিন্তু সেরকম মনোযোগ দেয়নি, কিন্তু এর যে ধরনের পারফরমেন্স দিচ্ছে সেটা যদি তারা ঠিকঠাক ধরে রাখে তবে কিন্তু এফআইডি এরাও কিন্তু চলে আসবে। তো যাই হোক, এই কোম্পানির যে এই কোম্পানিটিকে নিয়ে আপনারা স্টাডি করতে পারেন। আচ্ছা, এরপরে যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে কেসল ইন্ডিয়া লিমিটেড। তো এটা আইটি সেক্টরে একটা স্টক। তো এই কোম্পানিটিও কিন্তু একেবারে নতুন, ছোট অবস্থায় রয়েছে, কিন্তু এদের প্রচণ্ড গতি রয়েছে। দেখুন এদের ডেটাগুলো, তার আগে দেখে নিন এরা কি ব্যবসা করে, এদের বিজনেসটা আগে দেখে নিন। 2014 সাল থেকে কিন্তু এরা ব্যবসা করছে। আর এদের যেটা সার্ভিস আর কি, আইটি টিপিক্যাল যে আইটি সেক্টরের সার্ভিসগুলো হয়, তার মধ্যে যেমন আপনার সেলসফোর্স, মেশিন লার্নিং, জাভাস্ক্রিপ্ট, তারপরে আপনার পেনিট্রেশন টেস্টিং, তারপরে ম্যাগনেটো অ্যাপস, সেলসফোর্স অ্যাপস, এ ধরনের যে অ্যাপসগুলো তারা ডেভেলপ করে। তো এ ধরনের যে টিপিক্যাল যে আইটি সেক্টরে কাজগুলো হয় সেগুলো করে। তাই তাদের যে সার্ভিসগুলো প্রোভাইড করে দেখুন কোন কোন সেক্টরে: রিয়েল এস্টেট সেক্টরে, ই কমার্স সেক্টরে, ফিনান্স, তারপরে টেলিকম অ্যান্ড হেলথ কেয়ার, বিভিন্ন সেক্টরে কিন্তু ডাইভার্সিফাইড সেক্টরে তারা কিন্তু তাদের যে সার্ভিস কিন্তু প্রোভাইড করে। 2014 সাল থেকে এরা ব্যবসা করছে। আপনি যদি এদের রেভিনিউ ব্রেকআপ দেখেন আর কি, 97% তারা সার্ভিস প্রোভাইড করেই কিন্তু সেই রেভিনিউটা আনে। আর প্রোডাক্ট এবং কাস্টমাইজেশনের থেকে কিন্তু মাত্র 3% মতো তারা রেভিনিউ আনে আর কি। তো এই কোম্পানির যদি টেকনোলজি ওয়াইজ আপনি ব্রেকআপটা দেখেন, 10% মতো তাদের রেভিনিউ আনে মোবাইল এবং ওপেন সোর্স টেকনোলজি থেকে, তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে 11% মতো, তারপরে সেলসফোর্স থেকে 32% মতো, কিউ এবং অটোমেশন থেকে 4% মতো, বিগ ডাটা থেকে 13% মতো, ওডোর থেকে 14% মতো, আর ডেভঅপস থেকে 13% মতো। আর এই কোম্পানির মানে বিশেষ করে চাহিদাটা কেন, এরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি নিয়ে কিন্তু খুব ভালো রকম কাজ করছে এবং সেটাকে কিন্তু তারা ফোকাসের মধ্যে রেখেছে। তো আর আপনারা জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই কিন্তু আইটি সেক্টরের ভবিষ্যৎ। তো এক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা কিন্তু কেসল ইন্ডিয়াকে আলাদাভাবেই কিন্তু ফোকাসে রাখে। আপনি যদি এদের রেভিনিউ মানে জিওগ্রাফিক্যাল স্প্লিট দেখেন আর কি, ইন্ডিয়াতে মাত্র 23% এদের রেভিনিউ আসে। ইন্ডিয়াতে তো ব্যবসা রয়েছে, ম্যাক্সিমাম ব্যবসাটা কিন্তু তাদের বিদেশেই রয়েছে। দেখুন ইউরোপ থেকে আসে 7% মতো, নর্থ আমেরিকা থেকে 66% মতো, এবং বাকি যে পৃথিবী থেকে মোটামুটি অন্যান্য দেশ থেকে 4% মতো কিন্তু আসে। আর এদের ক্লায়েন্ট বেস যদি দেখেন, 40টার উপর আইটি বড় বড় আইটি কোম্পানিগুলো এদের ক্লায়েন্ট রয়েছে অ্যাক্রস 25টা কান্ট্রি, এবং টপ যে 5 যে ক্লায়েন্ট রয়েছে সেখান থেকেই প্রায় 33% মতো কিন্তু তাদের রেভিনিউ চলে আসে। দেখুন তাদের যে ইউএসএ থেকে, তারপরে আপনার যে বিদেশ থেকে আর কি, ম্যাক্সিমামটা দেখুন নর্থ আমেরিকা থেকেই ম্যাক্সিমামটা আসে 66% মতো। তো যাই হোক, বুঝতে পারলেন মানে ছোট কোম্পানি হলেও এদের বিজনেস নেটওয়ার্ক এবং ক্লায়েন্ট বেস কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে। তো এই কোম্পানির যদি আপনি এখন রিটার্নটা দেখেন, দেখুন গত 6 মাসে নেগেটিভ রয়েছে, গত 1 বছরেও নেগেটিভ রয়েছে, গত 1 বছরে 80% মতো রিটার্ন দিয়েছে, গত 5 বছরে দেখুন 127% মতো রিটার্ন দিয়েছে। মার্কেটে আমার খুব একটা বেশি দিন হলো না, 2022 থেকেই এটা মার্কেটে রয়েছে। তো এই কোম্পানির যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো, 1296 কোটি এর মার্কেট ক্যাপিটাল, এর যে পি রয়েছে 40-এর মতো, রিটার্ন অন ইকুইটি 128% মতো রয়েছে, বুক ভ্যালু 24.3 রয়েছে, 1093 টাকার আশেপাশে চলছে, ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ড মোটা সোটা দিচ্ছে দেখুন 2.15% হিসেবে। এখন দেখুন এই কোম্পানির বিজনেসটা কেমন চলছে, বিজনেসে কেমন গ্রোথ রয়েছে। তো দেখুন মোটামুটি আপনি যদি 2019 থেকে দেখেন 5 কোটি ছিল তখন সেলস, তারপরে সেটা 8 কোটি হলো 2020, তারপর 24 কোটি হলো, 45 কোটি হলো, তারপর 45 থেকে 77 কোটি হলো, 77 থেকে 100 কোটি, এখনও কিন্তু বাকি রয়েছে ফোর্থ কোয়ার্টার। আপনি প্রফিটেবিলিটি দেখেন, 2019-এ ছিল তখন প্রফিট 0 আর কি, লাখে তারা প্রফিট করতো, তারপরে 1 কোটি হলো, তারপরে 8 কোটি হলো 2021, তারপরে 15 কোটি, মানে দ্বিগুণ হারে বাড়াচ্ছে, তারপরে 15 থেকে 25 হলো, 25 থেকে 32 হলো। তো বুঝতে পারছেন কী ধরনের গতি রয়েছে এই কোম্পানির যে বিজনেসে। তো এ ধরনের যদি যে আর কি মানে গতিটা রয়েছে সেটা যদি কনসিস্টেন্সি তারা দেখাতে পারে তবে কিন্তু খুব দ্রুত খুব বড় কিন্তু পারফরমেন্স তারা দেবে। আপনি এদের এই যে ব্যালেন্স শিটটা দেখুন, একেবারেই ঋণমুক্ত কোম্পানি। তো এখানে দেখুন মোটামুটি 17 কোটির মতো এখন রয়েছে রিজার্ভ, যেটা 2020-তেই মাত্র 1 কোটি ছিল, মানে কী হারে বাড়াচ্ছে। আর ঋণ একেবারেই নেই, না লং টার্মে না শর্ট টার্মে, না লিজ লায়াবিলিটি, একেবারেই জিরো ঋণ। এটা কিন্তু এই কোম্পানিগুলো এটাকেই ফোকাস করা হয়েছে, এটা থাম্বনেইলে আর কি বলা হয়েছে। তো এ ধরনের ছোটো কোম্পানিগুলো যখন এরকম ঋণমুক্ত থাকে তখন কিন্তু এদের গ্রোথটা খুব দ্রুত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে।
তো এই কোম্পানির যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন 58.94% মতো প্রমোটার রয়েছে, প্রায় 2% মতো এফআই রয়েছে, ডিআইটা আপাতত কিন্তু দেখা যাচ্ছে না, আর বাকিটা রয়েছে পাবলিক 39.31% মতো। আর ইদানিং কিন্তু এফআইটা ধীরে ধীরে কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে। তো এর যে ডেটাগুলো দেখলেন ভীষণ পজিটিভ ডেটা, আর এগুলো একটিও কিন্তু মানে এই 3টি কোম্পানির একটিরও কিন্তু কোনো ঋণ নেই, আর এগুলো কোনো প্লেজেও নেই, এদের যে হোল্ডিংগুলো রয়েছে আর কি প্রমোটারদের হাতে। তো বুঝতে পারলেন আর কি, প্রত্যেকটা ডেটাই কিন্তু পজিটিভ রয়েছে আর কি, সেজন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় অবশ্যই, এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, যা অনুভব করছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই 3টি যে স্টক আর কি পরিচয় করে দেওয়া হলো, এগুলো সম্বন্ধে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর একটা বিষয় অবশ্যই, আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন, আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।